আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঈদ উপলক্ষে কাল থেকে শিথিল বিধিনিষেধ। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট আবারও লকডাউন। সিটি কর্পোরেশন এলাকায় গণটিকা দেয়া শুরু। করোনায় বিভিন্ন জেলায় ১৫৫ জনের মৃত্যু। দেশেই ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা চূড়ান্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারি প্রতিষ্ঠানকেও দেয়া হবে অনুমোদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১শে সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চলমান বিধি নিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে আগামীকাল মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে একই প্রজ্ঞাপনে ২৩ জুলাই থেকে ১৪ দিন আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করার কথা বলা হয়েছে। ঈদ উল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে শিথিল করা হয়েছে আগের সকল বিধিনিষেধ। সরকার যে চলমান বিধিনিষেধ রয়েছে করোনা রোগ বিস্তার কল্পে ইতিপূর্বে জারিকৃত আদেশ, সেটা ১৪ জুলাই থেকে ২২শে জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার সাপেক্ষে শিথিল করেছে এবং এটি মূলত ঈদ উল আজহা উদযাপন, ঈদ পরবর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি কারণে এটি করা হয়েছে। রাজধানীর ২ সিটি সহ দেশের ১২ সিটি কর্পোরেশনে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম আর ফাইজারের পর আজ থেকে দেশের মানুষ পাচ্ছেন মডার্নার টিকা। ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এবং বরিশাল সিটি কর্পোরেশনে টিকাদান শুরু হয়েছে। টিকা কেন্দ্রে ভিড় করছেন নিবন্ধনকারীরা। দীর্ঘ লাইনে অপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবেই টিকা নিচ্ছেন সবাই। কোথাও কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নিবন্ধনের বয়সসীমা কমানোর কারণে এবার ৩৫ বছর হলেই টিকা নিতে পারছেন। ঢাকা সিটিতে সিনোফার্মের টিকা দেয়া বন্ধ থাকলেও রাজধানীর বাইরে চলমান এই কার্যক্রম। সারা দেশে সর্বাত্মক লকডাউনের মধ্যেও কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। বিভিন্ন জেলা ও হাসপাতালের তথ্য মতে ২২ জেলায় মারা গেছে ১৯২ জন। ২১-এর প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ১৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে ৪.০৬% বেড়ে শনাক্তের হার ৩৩.৬৯%। খুলনায় ৪ হাসপাতালে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৪ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৫ জন। ময়মনসিংহ মেডিকেলে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ ও উপসর্গে ৮ জন। নতুন শনাক্ত ২৬২ জন। ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন করোনায় ও বাকি ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। নতুন শনাক্ত ১৯২। বরিশালে করোনা উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ৮৭৯ জন। ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ১২ জনের মৃত্যু। নতুন ১০৮ জন সহ আক্রান্তের হার ৩১.৩৯%। চট্টগ্রামে করোনা উপসর্গে মারা গেছে ১০ জন। একদিনে সর্বোচ্চ শনাক্ত ৯৫৫ জন। যশোরে করোনায় মারা গেছে ১০ জন। নতুন আক্রান্ত ৩৬৫ জন। নাটোরে করোনা উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে করোনা উপসর্গে মারা গেছে ৯ জন। নতুন আক্রান্ত ২৭২ জন। সাতক্ষীরায় করোনা উপসর্গে ৯ জনের মৃত্যু। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ২৯০। শনাক্তের হার ২৯.৩৯%। পাবনায় ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন ২২২ সহ আক্রান্তের হার ২৯.৬০%। ঠাকুরগাঁয়ে করোনায় একদিনে আরও ৬ রোগীর মৃত্যু। নতুন শনাক্ত ৯৪ জন।
সিলেট বিভাগে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে সিলেটে 4 ও হবিগঞ্জে 1 জন। গাজীপুরে মারা গেছে 5 জন। নতুন আরও 197 সহ সংক্রমণের হার 50%। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 25.90%। বরগুনায় মারা গেছে 4 জন। দিনাজপুরে করোনায় 3 জনের মৃত্যু, শনাক্তের হার 29.74%। জয়পুরহাটে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। শেরপুরে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 34.68%। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। ভ্যাকসিনে স্বনির্ভর হতে চায় বাংলাদেশ, এজন্য টিকা উৎপাদনের প্রস্তুতিও নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, গোপালগঞ্জে সরকারি ওষুধ কারখানা EDCLA প্রকল্প তৈরি করে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা চূড়ান্ত। সেই সাথে সক্ষমতা বিবেচনায় বেসরকারিভাবে টিকা উৎপাদনের অনুমোদন দেয়া হবে বলেও জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনার দ্বিতীয় ঢেউ রাজধানীর গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে গ্রামেগঞ্জে। দেশের সব জায়গায় নেই পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা, তাই প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। এ অবস্থায় একটি প্রশ্নই সামনে এসেছে, কিভাবে নিয়ন্ত্রণে আসবে করোনা সংক্রমণ। যেসব দেশ ব্যাপক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে পেরেছে, কেবল তারাই সফল হয়েছে। সে পথেই হাঁটতে চায় সরকার। লক্ষ্য 80% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা। লক্ষ্য অর্জনে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করছে সরকার। এ পর্যন্ত হাতে থাকা কোভিশিল্ডের 1,02,00,000 টিকার প্রায় পুরোটাই ব্যবহার করা হয়েছে। এসেছে ফাইজারের 1,06,000, মডার্নার 25 লাখ এবং সিনোফার্মের 31 লাখ ডোজ টিকা। বিশ্বব্যাপী বেড়েছে টিকার চাহিদা। এ বাস্তবতায় টিকা উৎপাদনের পথে হাঁটছে সরকার। সব মিলে আমাদের ভ্যাকসিনের যে পরিকল্পনা আছে সেটা হলো প্রায় ধরেন 12-13 কোটি লোকের, যেটা প্রায় 80% লোককে এটা আমরা দিতে সক্ষম হব। সরকারের একমাত্র ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোপালগঞ্জের ঘোনাপাড়ায় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। সরকারের পরিকল্পনা EDCL বা তার পাশে ভ্যাকসিন উৎপাদন করা। সরকারিভাবে ভ্যাকসিন উৎপাদন করার প্রস্তুতি আমরা অলরেডি গ্রহণ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা অনুমোদনও চেয়ে নিয়েছি এবং আমরা একটা এখন প্রজেক্ট তৈরি করে আমরা ভ্যাকসিন কার্যক্রম আমরা শুরু করে দিব, নির্মাণ কাজ এবং উৎপাদনের কাজ। বেসরকারিভাবে টিকা উৎপাদনেও উৎসাহ দিতে চায় সরকার। প্রাইভেট সেক্টরকে আমরা অনুপ্রাণিত করেছি যে আপনারা যে কোনো কোম্পানির সাথে মিলে এখানে ভ্যাকসিন উৎপাদন করতে পারেন এবং আপনাদেরকে আমরা সেই অনুমোদন দিয়ে দিব। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকবে। করোনা মহামারীতে সংকটকাল পার করছে পোল্ট্রি শিল্প, সমন্বিত পদক্ষেপ চান অর্থনীতিবিদরা। দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। বর্তমান পরিস্থিতিতে দলীয়, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে একমাত্র কর্মসূচি হিসেবে মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন। লকডাউনকে ফাঁকি দেয়া গেলেও করোনাকে ফাঁকি দেয়া যায় না। তার প্রমাণ আজকের অতি সংক্রমণ এবং মৃত্যুর উচ্চহার। জনগণ ঠিকমতো স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না, আর স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন। সাংগঠনিক কর্মসূচি ও রাজনৈতিক কর্মসূচির মতো জনগণের পাশে থাকা। দেশে প্রাণীজ আমিষের চাহিদার প্রায় 40% যোগান দিচ্ছে পোল্ট্রি শিল্প। খাতটিকে কেন্দ্র করে গড়ে উঠছে ক্ষুদ্র মাঝারি অনেক প্রতিষ্ঠান। কমপক্ষে 60 লাখ মানুষের জীবিকা এখন পোল্ট্রি শিল্পকে ঘিরে। উদ্যোক্তারা বলছেন, করোনা মহামারীর প্রভাবে পোল্ট্রি মুরগি ও ডিমের বিক্রি 1/3 কমেছে। ফিডের চাহিদাও কম। সব মিলে দেশের পোল্ট্রি শিল্প সংকটকাল পার করছে। পোল্ট্রি শিল্প নিয়ে তৌহিদুর রহমানের 5 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। প্রায় 2 দশক ধরে প্রোটিনের অন্যতম যোগানদাতার ভূমিকায় দেশের পোল্ট্রি শিল্প। প্রাণীজ আমিষের প্রায় 40% আসছে এই খাত থেকে। প্রান্তিক জনগোষ্ঠী নির্ভর এই শিল্পে নারীর অংশগ্রহণ
40%, আর পোলট্রি পণ্যের বাজার এখন 50,000 কোটি টাকার উপরে। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে পোলট্রি শিল্পের অবদান প্রায় 1.6%। করোনা পূর্ববর্তী বছরগুলোতে গড়ে 12% প্রবৃদ্ধি হতো এ খাতে। বাড়ছিল দিন দিন পোলট্রি মাংস ও ডিম গ্রহণের পরিমাণও, যা মেধাবী জাতি গঠনের জন্য খুবই জরুরি বলছেন বিশেষজ্ঞরা। প্রোটিন সোর্স যেটা, এটা কিন্তু মেজর সোর্স, মোস্ট অফ দ্য সোর্স হলো পোলট্রি। আপনি ডিম বলেন আর মাংস বলেন, পুরোটাই পোলট্রি থেকে, বেশিরভাগই পোলট্রি থেকে আসে। কিন্তু করোনা মহামারীর কারণে আয় ও জীবিকার উপর আঘাত আসায় নতুন করে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন। গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য এমনটাই। আর এর সরাসরি প্রভাব পড়েছে ভোক্তাদের উপর। কমেছে ডিম ও মুরগির চাহিদা, বন্ধ হয়ে গেছে অনেক খামার। আমার পাশে আরো 10টা খামার আছে এলিয়ার, কিন্তু বর্তমানে একটাও না। করোনার কারণে লকডাউন দিয়ে দেয়, যার জন্য আবার রেট কমে গেছে। উদ্যোক্তারা বলছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে কমপক্ষে 60 লাখ মানুষের কর্মসংস্থান পোলট্রি শিল্পে। কিন্তু করোনার প্রভাবে বড় ধরনের সংকটে এই শিল্প। পোলট্রি মুরগির বিক্রি কমেছে অন্তত 35%, আর 30% কমেছে ফিডের চাহিদা। ডিমের বিক্রিও কম। মার্চের লাস্টে যে ধাক্কাটা আমরা খেয়েছি, সেই ধাক্কাটায় আমাদের মুরগির বাচ্চাকে মেরে ফেলতে হয়েছিল, ডিম নষ্ট করতে হয়েছিল। এই সোর্সটা যাতে নষ্ট না হয় সেটার দিকে সরকার যদি মনোযোগী হয়, সেই ক্ষেত্রে সারা দেশের মানুষই উপকৃত হবে, খামারিরা বেঁচে যাবে, সবাই লাভবান হবে। 2016 সালের সর্বশেষ জরিপ বলছে 2010 সালের মানুষের দৈনিক গড় মুরগির মাংস গ্রহণের পরিমাণ ছিল 11.22 গ্রাম। 2016 সালে যা বেড়ে 17.33 গ্রামে উন্নীত হয়। আর ডিম গ্রহণ 7.2 গ্রাম থেকে বেড়ে দাঁড়ায় 13.58 গ্রামে। তবে করোনা পূর্ববর্তী সময় অর্থাৎ 2020 সাল পর্যন্ত এ হার আরও বেড়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। এদিকে পোলট্রি শিল্পের সংকট উত্তরণে সমন্বিত পদক্ষেপ দরকার বলে মত অর্থনীতিবিদদের। বিশেষ করে সরকারি নীতি সহায়তার কথা বলছেন এই অর্থনীতিবিদ। 50 লক্ষেরও অধিক লোকের কর্মসংস্থান বাড়বে যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা এবং নীতির মাধ্যমে আমাদের পোলট্রি সেক্টরকে আমরা সহায়তা করি। কর্মসংস্থান বান্ধব এই শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পোলট্রি বিকাশের জন্য তাদের কিভাবে আর্থিক প্রণোদনা দেওয়া যায়, স্বল্প সুদে সহজ শর্তে কিভাবে লোন দেওয়া যায়, সকল বিষয়টাকে আমরা মাথায় রেখেছি। 4 দশক আগে বাংলাদেশে জনপ্রতি বার্ষিক মুরগির মাংস গ্রহণের পরিমাণ ছিল মাত্র 1 কেজি। এখন তা বেড়ে প্রায় 6.7 কেজিতে উন্নীত হয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ক্যাবের যৌথ উদ্যোগে A2I এর কারিগরি সহযোগিতায় দেশব্যাপী অনলাইন হাটের উদ্বোধন করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি দেশের বৃহত্তম ধর্মীয় উৎসব পালনের জন্য সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানে অনলাইন হাট উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। এবছর অনলাইনে প্রায় 10,000 খামারি যুক্ত হবেন এবং 2 লাখেরও বেশি পশু ডিজিটাল হাটে বিক্রি আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা। উদ্বোধন অনুষ্ঠানেই মাত্র 3 মিনিট 7 সেকেন্ড সময় নিয়ে অনলাইনে একটি কোরবানির গরু কেনেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, আত্মস্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের একান্ত চেষ্টায় ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে সাধারণ মানুষ। কোরবানির ঈদে বাজারে আছে ঝিনাইদহের 2টি বিশাল আকার ষাঁড়। ওজন, আকৃতি ও সৌন্দর্যে তারা নজর কাড়ে সকলের। তবে করোনাকালে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় ষাঁড় দুটির মালিক। এদিকে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালীর গরু খামারিরা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়খান ও নোয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 2টি ষাঁড়, নাম রাজা বাদশাহ। এবার কোরবানির হাট মাতাবে তারা, এমন প্রত্যাশা ষাঁড় দুটির মালিকের। ঝিনাইদহের শৈলকুপার গাছ কুলচারা গ্রামের কৃষক মোয়াজ্জেম মোল্লা 5 বছর আগে একটি ফিজিয়ান জাতের গাভী কেনেন তিনি। সেই গাভী থেকে পরপর 3 বাচ্চা হয়। নাম রাখা হয় রাজা, বাদশাহ এবং উজির। রাজার আনুমানিক ওজন 40 থেকে 50 মণ এবং বাদশার 35 থেকে 40 মণ। রাজা বলতে রাজা বলে ডাকি, উজির বাচ্চা বলে ডাকি, তা আমার খুব খুশি লাগে আর কি রিগার ডাকতে। রাজার চাচ্ছি 40 লক্ষ আর ওনার বাচ্চা চাচ্ছি 35 লাখ। আমি
যাই খরচপাতি করেছি গুছি টুচি উঠলে আমার মনের কাছে খুব ভালো লাগবে আর কি। এই রাজা বাংলাদেশের আমার বিশ্বাস যে বাংলাদেশের সবচেয়ে বড় গরু হবে এইটা। কোরবানির ঈদ উপলক্ষে ঝিনাইদহের 6টি উপজেলায় ৭৯,১৭৫টি গরু এবং ৫২,৩২৮টি ছাগল কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। এদিকে নোয়াখালীর বিভিন্ন খামারে লালন পালন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গরু। এসব গরু নিজ এলাকার চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলাগুলোর হাটে বিক্রি করা হয়। আমরা এখান থেকে বিক্রি করতে সরাসরি এখানে আমাদের কাছে ছাড়া পাচ্ছি। গরু কিনলে ভয় আছে, সেখানে করোনার ভয়, এই জন্য আমরা এখানে আসছি নিরবস্থানে। ভাইরাস করোনা দেখা দিয়েছে, ইন্ডিয়ান গরু থেকে আমাদের এই দেশি গরু অনেক ভালো। এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে বেচাকেনা। খামারি উদ্ধারা অতীতে নাই এবছর উৎসাহ উদ্দীপনা নিয়ে গরু মোটাতাজা করছেন। বাইরে থেকে কোনো গরু না আসে উপজেলা লাইভস্টক অফিসার চেষ্টা করতেছেন। নোয়াখালীতে এবার ছোট বড় মিলিয়ে 431টি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 1,40,000 গরু। মাসমালিসা, 21 টেলিভিশন। বিরতি, যখন ফিরবো তখন থাকবে। ইরাকে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে 52 জনের মৃত্যু, আহত আরও 67। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। ঈদ উপলক্ষে কাল থেকে শিথিল বিধিনিষেধ, 23 জুলাই থেকে 5 আগস্ট আবারও লকডাউন। সিটি কর্পোরেশন এলাকায় গণটিকা দেয়া শুরু, করোনায় বিভিন্ন জেলায় 155 জনের মৃত্যু। দেশে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা চূড়ান্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারি প্রতিষ্ঠানকেও দেয়া হবে অনুমোদন। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় রয়েছে 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।